সামাজিক আন্দোলনের মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর আমরা নোয়া সামাজিক আন্দোলন নিয়ে আলোচনা করব। নোয়া সামাজিক আন্দোলন 1960-এর দশকে 1960-এর দশকে মূলত নোয়া সামাজিক আন্দোলন শুরু হয়। ঠিক আছে, তার পূর্বে যতদিন পর্যন্ত আন্দোলন চলেছিল, বিশেষ করে সেটা হচ্ছে ওল্ড সোশ্যাল মুভমেন্ট বা যেটাকে বলা যেতে পারে ওল্ড সোশ্যাল মুভমেন্ট। আর 1960-এর দশকের পর থেকে যে আজ অবধি যে সোশ্যাল মুভমেন্ট চলেছে বা সামাজিক আন্দোলন চলেছে সেটা হচ্ছে নিউ সোশ্যাল মুভমেন্ট। এবং এই ওল্ড সোশ্যাল মুভমেন্ট নিউ সোশ্যাল মুভমেন্টের মধ্যে ডিফারেন্স রয়েছে, একটা পার্থক্য রয়েছে। ঠিক আছে, চিন্তাধারার পার্থক্য রয়েছে, সেটাকে দেখারও পার্থক্য রয়েছে, যে লুকস অ্যাপ্রোচের পার্থক্য রয়েছে। ঠিক আছে, তো এই আন্দোলনগুলো মূলত নাগরিক অধিকার আন্দোলন, শ্রমিক আন্দোলন, নারীবাদী আন্দোলনগুলি সামাজিক ও রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের পথপ্রদর্শক হয়েছে। তবে পুরনো যে আন্দোলনগুলো ছিল, যেটা ওল্ড সোশ্যাল মুভমেন্ট, সেটা হচ্ছে নারীবাদী আন্দোলন, অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট, শ্রমিক আন্দোলন এবং 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 এগুলো। ঠিক আছে, তো এখানে কি হয়েছে, সমাজের মৌলিক পরিবর্তনের কথা বলেছে, বৈদিক পরিবর্তনের কথা বলেছে, রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের কথা বলেছে। ঠিক আছে, এবং এই যে পুরনো বা ওল্ড যে সামাজিক আন্দোলন ছিল, সেখানে কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক প্রকৃতির, অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের কথা বলা হচ্ছে, যে মানে ম্যাটেরিয়াল মানে ভোগবাদী প্রকৃতির কী জন্য, মানে সেই সময়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে মূলত ওল্ড সোশ্যাল মুভমেন্টের উদ্ভব হয়েছিল। ঠিক আছে, কিন্তু এটা ভোগবাদী প্রকৃতির এই কারণ সেখানে যে সামাজিক ব্যবস্থা ছিল, সেখানে শোষণ এবং তোষণমূলক সামাজিক ব্যবস্থা ছিল। এবং এই ওল্ড সোশ্যাল মুভমেন্ট বা ওল্ড সামাজিক মুভমেন্ট একটা ক্লাস বেস সামাজিক মুভমেন্ট ছিল, অর্থাৎ একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর দ্বন্দ্ব, মানে কনফ্লিক্ট, এটা দেখা যেত, মুভমেন্ট দেখা যেত, যেমন শ্রমিক আন্দোলন, শ্রমিক মুভমেন্ট। তো সেই সময় যেটা ক্যাপিটালিস্ট সমাজ ব্যবস্থা ছিল। ঠিক আছে, তো ক্যাপিটালিস্ট সমাজ ব্যবস্থায় দুটো শ্রেণীতে ভাগ ছিল, যেটা হচ্ছে একটা শ্রমিক শ্রেণী, আরেকদিকে হচ্ছে ওয়ার্কার শ্রেণী, আরেকদিকে হচ্ছে যে ক্যাপিটালিস্ট শ্রেণী। ঠিক আছে, এবং দুটো শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। এবং শ্রমিক শ্রেণীর আন্দোলন কী হচ্ছে, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন করছে শ্রমিকরা। তারা আন্দোলন করে কি করছে, যে সমাজ ব্যবস্থার মৌলিক কাঠামোর পরিবর্তনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে ওল্ড সোশ্যাল মুভমেন্ট ছিল, সেটা হচ্ছে অনেক পুরো মাত্রায় ক্লাস বেসড আন্দোলন, অর্থাৎ ক্লাসকে শ্রেণীভিত্তিক আন্দোলন। ঠিক আছে, আর নিউ সোশ্যাল মুভমেন্ট বা নোয়া সামাজিক আন্দোলন, সেটা কিন্তু ক্লাস বেস আন্দোলন নয়, এটা হচ্ছে আইডেন্টিটি বেস আন্দোলন। বিশেষ করে যেমন এই আন্দোলনগুলো পুরনো সামাজিক আন্দোলনগুলো থেকে আলাদা, কারণ এইগুলো ঐতিহ্যগতভাবে অর্থনৈতিক বিষয়কে ম্যাটেরিয়ালিস্টিক মানে অর্থনৈতিক বিষয়কে, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিংকে এরা দেখছে না, মানে সাংস্কৃতিক, সামাজিক এবং পরিচিতি ভিত্তিক যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে নিয়েও নোয়া সামাজিক আন্দোলন কিন্তু আলোচনা করে থাকে। ঠিক আছে, তো নোয়া সামাজিক আন্দোলন কি, যেটা আমরা বললাম যে 1960 এবং 1970 দশক থেকে নোয়া সামাজিক আন্দোলনের উদ্ভব হয়েছে। ঠিক আছে, এগুলো প্রাথমিকভাবে পশ্চিমা সমাজগুলোতে দেখা যায় এবং মূলত সামাজিক, সাংস্কৃতিক এবং পরিচিতি ভিত্তিক সমস্যা সমাধান করার কথা এখানে বলা হয়। অর্থাৎ পরিচিতি ভিত্তিক সাংস্কৃতিক আইডেন্টিটির কথা বলা আছে, এথনিক আইডেন্টিটির কথা বলা হচ্ছে, এখানে সাংস্কৃতিক পরিচিতির কথা বলা আছে, যেমন ট্রাইবাল সংস্কৃতির কথা বলা হচ্ছে, তাদের সংরক্ষণের কথা বলা হচ্ছে, সংরক্ষণের জন্য আন্দোলন। ঠিক আছে, তো এগুলো এই নোয়া সামাজিক আন্দোলন অনেকটা প্লুরালিজম বহুত্ববাদী কেন্দ্রিক আর কি, বহুত্ববাদী, শুধুমাত্র এককেন্দ্রিক নয়, বা সমাজকে দুটো শ্রেণীতে মধ্যে ভাগ করে নেয়। এখানে বহুত্ববাদী যে চিন্তাভাবনা, বহুত্ববাদী যে রাজনৈতিক চিন্তন বা চিন্তাভাবনা, সেটাকে কিন্তু গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তো এই আন্দোলনগুলি যেটা বলছেন, যে প্রাথমিকভাবে রাজনৈতিক কাঠামো বা অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করাচ্ছে, তারা অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করার পরিবর্তে তারা কী করেছে, সামাজিক, সাংস্কৃতিক ও পরিচিতির বিষয়গুলো, যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর উপর গুরুত্ব দিচ্ছে, যে আমাদের পরিবর্তন দরকার নেই, মানে আগের যে কাঠামো ছিল, যেটা উদাহরণ আমি হিসেবে বললাম, যে
মার্কসিজম বা মার্ক্সবাদের কথা বলা হচ্ছে, তারা শ্রেণী সংগ্রামের কথা বলা হচ্ছে এবং শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে যে রাজনৈতিক কাঠামো রয়েছে সেই কাঠামোটাকে পরিবর্তন করতে চাই, পুরো কাঠামোর সিস্টেমটাকে পরিবর্তন করতে চাই। এখানে নয়া সামাজিক আন্দোলন কিন্তু পুরো কাঠামোর পরিবর্তনের কথা বলেননি, তারা বলছে যে এই কাঠামোটার মধ্য দিয়ে সেটাকে রিফর্মস করতে, সেটাকে মানে বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেটাকে রিফর্মস করছে, মানে আমাদের যে পরিচিত রয়েছে সেটাকে ধরে রাখতে, আমাদের যে আইডেন্টিটি রয়েছে সেটাকে ধরে রাখতে, মানে সাংস্কৃতিক আইডেন্টিটি, সামাজিক আইডেন্টিটি, এই সমস্ত আইডেন্টিটিগুলোকে ধরে রাখতে, ঠিক আছে, মানে মৌলিক পরিবর্তনের মাধ্যমে নয়। আর এটা যেহেতু নয়া সামাজিক আন্দোলন কোনো শ্রেণী ভিত্তিক আন্দোলন নয়, পূর্বেরটা ছিল শ্রেণীভিত্তিক আন্দোলন, কিন্তু এটা অনেক ক্ষেত্রে পরিচিতি এবং সংস্কৃতির উপর, মানে যেটা বলা যেতে পারে যেমন লিঙ্গ বৈষম্য, জাতিগত বৈষম্য, পরিবেশগত সমস্যা, ব্যক্তিগত অধিকার, এই সমস্ত বিষয়গুলো, যেমন মানবাধিকার বিষয়টা নয়া সামাজিক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন জাতিগত বৈষম্য, ওমেনদের, মহিলাদের অধিকার, তারপরে গে রাইট যেটা সাংস্কৃতিক বিষয়ের মধ্যে পড়েছে, যে গে রাইট, তার পাশাপাশি যেমন লিঙ্গ বৈষম্য, তার পাশাপাশি যেমন পরিবেশগত আন্দোলন। এবং এই নয়া সামাজিক আন্দোলনগুলো একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি যে এটা বৈশ্বিক রূপ ধারণ করে থাকে, শুধুমাত্র একটা নেশন স্টেটের মধ্যে সীমাবদ্ধ নয়। নয়া সামাজিক আন্দোলনগুলো একটা শুধুমাত্র নেশন মধ্যে, আগের যে আন্দোলনগুলো ছিল সেটা একটা নেশন স্টেট মানে জাতিরাষ্ট্রের মধ্যে আবদ্ধ ছিল। মনে করেন যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামাজিক আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের কিন্তু প্রভাব ভারতবর্ষে লক্ষ্য করা যায়নি, আবার ভারতবর্ষে যে আন্দোলন হয়েছিল সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব লক্ষ্য করা যায়নি। বর্তমানে যে নয়া সামাজিক আন্দোলন রয়েছে সেটার কিন্তু প্রভাব বৈশ্বিক রূপে, অর্থাৎ এখানে মানবাধিকারের কথা বলা হয়েছে, পরিবেশ সংরক্ষণের কথা বলা হচ্ছে, জাতিগত বৈষম্য বা রেসিয়াল বর্ণগত বৈষম্য দূরীকরণের কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে শুধুমাত্র এর মাধ্যমে এই নয় যে সেখানে কাঠামোর পরিবর্তন করতে বলা হচ্ছে, যে পুরো কাঠামো মানে পুরোপুরি যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থাটাকে পরিবর্তন করার কথা বলা হচ্ছে না, সেখানে রিফর্মস করার কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে তোমরা সাংস্কৃতিক পরিচিতি যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো নয়া সামাজিক আন্দোলনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই আন্দোলনগুলি ব্যক্তিগত পরিচিতি, সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের উপর গুরুত্ব দেয়। পুরনো আন্দোলনগুলি প্রধানত রাজনৈতিক অর্থনৈতিক সমাধানের দিকে মনোযোগ দিয়েছিল, কিন্তু নয়া আন্দোলনগুলি লক্ষ্য হলো সাংস্কৃতিক পরিচয় এবং সামাজিক মূল্যবোধের পুনর্নির্মাণ করা, সামাজিক মূল্যবোধগুলো পুনর্নির্মাণ করা। উদাহরণস্বরূপ যেমন LGBTQ+ যে আন্দোলন হয়েছিল বা নারীবাদী যে আন্দোলন হচ্ছে বর্তমানে, এবং গে রাইটের কথা বলা হচ্ছে, গে রাইটের কথা, LGBTQ রাইটের কথা বলা হচ্ছে। তো একটা নতুন ধরনের রাইট সমাজের মধ্য দিয়ে, এবং সমাজ কী করছে, এই সমাজে কিছু সামাজিক যে রীতিনীতি রয়েছে, সামাজিক যে রাজনৈতিক চিন্তন রয়েছে, সামাজিক যে রীতিনীতি রয়েছে, রুলস রেগুলেশনস রয়েছে, সেগুলো কিন্তু গে রাইটসকে মানতে রাজি নয়, কিন্তু তারা কী করছে, তারা আন্দোলন করছে, আন্দোলন করে তাদের যে আইডেন্টিটি রয়েছে, তাদের যে পরিচিতি রয়েছে সেগুলোকে স্বীকৃতি প্রদান করার জন্য তারা আন্দোলন করছে। তো এটা সংস্কৃতির সাথে রিলেটেড রয়েছে। তো নারীবাদী আন্দোলন রয়েছে, জাতিগত পরিচিতির আন্দোলন রয়েছে, পরিবেশ আন্দোলন রয়েছে, এগুলো কিন্তু বর্তমানে বৈশ্বিক আকার যে LGBTQর যে অধিকার ধারণাটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, সেখানে কিন্তু সেটা একটা নেশন স্টেটের মধ্যে সীমাবদ্ধ নয়, নেশন স্টেটের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বৃহৎ আকার গ্লোবালি ধারণ করেছে। হিউম্যান রাইটের বিষয়ে যদি আমরা লক্ষ্য করি সেখানে দেখব। তো পোস্ট ভোগবাদী মূল্যবোধ দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো যে এই নয়া সামাজিক আন্দোলন হচ্ছে পোস্ট ভোগবাদী মূল্যবোধ, অর্থাৎ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মূল্যবোধ হিসেবে বা প্রোডাক্ট হিসেবে মূলত নয়া সামাজিক আন্দোলনের উৎপত্তি ঘটেছে, ঠিক আছে। নয়া সামাজিক আন্দোলনগুলি উৎপত্তি ঘটেছে। তো ভোগবাদী বা অর্থনৈতিক বিষয় থেকে অধিক পোস্ট ভোগবাদী উদ্যোগের দিকে মনোযোগ দেয়। আগের যে আন্দোলন ছিল সেটা অর্থনৈতিক বিষয় ছিল, মানে ইকোনমিক মাত্রাটা সব থেকে বেশি, মানে শোষণ তোষণ ইকোনমিক যে বিষয়টা ছিল, যে একদিকে দুটো শ্রেণী থাকছে, একটা শ্রেণী শোষিত হচ্ছে, একটা শ্রেণী নিপীড়িত হচ্ছে, অন্য শ্রেণী লাভবান হচ্ছে। তো এখানে অর্থনৈতিক বিষয়টাকে নয়া সামাজিক আন্দোলনে গুরুত্ব দেওয়া হয়নি, বরং এখানে যেটা বললাম যে মানসিক এবং মানবিক মূল্যবোধের উপর সবথেকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। যেমন পরিবেশ আন্দোলন এমন একটা আন্দোলন যেখানে বৈশ্বিক রূপে সেগুলো মানবিক মূল্যবোধের প্রশ্ন সেখানে জড়িত রয়েছে, ঠিক আছে। পাশাপাশি বৈষম্যহীন এবং টেকসই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে।
অসংগঠিত বা বিকেন্দ্রীকৃত কাঠামো প্রতিষ্ঠা করার কথা বলা আছে। এখানে যে নতুন সামাজিক আন্দোলনগুলো প্রথাগত আন্দোলনের তুলনায় অনেক বেশি বিকেন্দ্রীকৃত, যে আগের যে আন্দোলনগুলো ছিল সেটা অনেকটা কেন্দ্রীকৃত, মানে একটা কেন্দ্রীকৃত বিষয়ের মধ্যে ধারণা, যেমন বিশেষ করে যে শ্রমিক শ্রেণীরা তারা সংগঠিতভাবে আন্দোলন করছে। এখানে তাদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের কথা বলা হচ্ছে, তার পাশাপাশি ইকোনমিক ম্যাটারটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা তো অনেকটা কেন্দ্রীকৃত, পুরানো যে আন্দোলনগুলো ছিল সেগুলো অনেকটা কেন্দ্রীকৃত, কিন্তু এখানে বিকেন্দ্রীকৃত, যে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা সংগঠন থাকে না, এখানে কেন্দ্রীয় সংগঠন থাকে না, কারণ আন্দোলনগুলি অনেক সময় স্থানীয়ভাবে অনলাইনের কর্মীদের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ অসংগঠিত বা বিকেন্দ্রীকৃত কাঠামো অনেকটা বেশি বিকেন্দ্রীকৃত প্রকৃতির এবং নমনীয় প্রকৃতির অন্তর্ভুক্তি নিশ্চিত করে, যেখানে প্রতিটি ব্যক্তি বা গোষ্ঠী নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে আন্দোলনে অবদান রাখতে পারে, ঠিক আছে। তো অনেকটা বিকেন্দ্রীকৃত প্রকৃতির, মানে অনেক ক্ষেত্রে মানে সংগঠনের প্রয়োজনও হয় না, মানে সংগঠন ছাড়াও তারা দলগতভাবে আন্দোলন করে থাকে। অনেক আন্দোলন যেটা আছে সংগঠন না থাকলেও কিন্তু আন্দোলন হয়, যেমন বিশেষ করে আমরা উদাহরণ হিসেবে বলি যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে আন্দোলনগুলো হচ্ছে, যেমন কলকাতাতেও আমরা দেখলাম যে কাণ্ডটা হয়েছিল, যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কাণ্ড বা ধর্ষণের কাণ্ড, সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা আন্দোলন করছি, সেটা কিন্তু সংগঠিতভাবে হচ্ছে না, অসংগঠিতভাবেও কিন্তু ব্যক্তিগতভাবে এবং দলগতভাবেও কিন্তু আন্দোলনটা আমরা করছি এবং সেটার বিরোধিতা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে নমনীয়তা এবং প্রকৃতির। অপ্রথাগত কৌশল ব্যবহার, নতুন সামাজিক আন্দোলনগুলি প্রচার এবং গণমানসে প্রভাব বিস্তার করতে অপ্রথাগত কৌশল ব্যবহার করে, যেমন প্রতিবাদ, সোজা কাজ, সামাজিক মিডিয়া প্রচার, সিট ইন, এই সমস্ত বিষয়, বয়কট করা, সরকারকে কোনো কিছু বিষয়ে, যেমন কোনো আইন প্রণয়ন করেছে যেগুলো কিন্তু সামাজিক মূল্যবোধের মানে বিপরীত, ঠিক আছে, সেখানে কিন্তু তারা কী করে থাকে, সহজ উপায় প্রতিবাদ করার সহজ উপায়, যে সাংগঠনিকভাবেই যে করবে, সংগঠিতভাবে সেমনটা নয়, মানে কিছু সহজ উপায় প্রথাগতভাবে নয়, কিছু অপ্রথাগত, যেমন প্রতিবাদ করা, সোজা প্রতিবাদে নেমে যাওয়া, রাস্তায় ধর্ণা করা, সোজা কাজ, সামাজিক মিডিয়া, এই সমস্ত বিষয়ের মাধ্যমে বয়কট করা, এর সমস্ত মাধ্যমে কিন্তু তারা সেখানে আন্দোলন করা হয়ে থাকে। তারা সাধারণত সরকারি বা সাংবিধানিক পথ অবলম্বন না করেও সাংবিধানিক পথ অবলম্বন না করেও সরাসরি জনগণের মাধ্যমে অনলাইনে ছড়িয়ে দেয়। মানে অনলাইনের মাধ্যমে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাশট্যাগ মুভমেন্ট আসছে, মিটু মুভমেন্ট যেমন একটা হ্যাশট্যাগ মুভমেন্ট, ঠিক আছে, হ্যাশট্যাগের মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়ে থাকে, সমাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়ে থাকে। বিশ্বজন প্রকৃতি, মানে নয়া সামাজিক যে সমস্ত আন্দোলনগুলো রয়েছে সেগুলো অনেকটা বেশি বিশ্বজন প্রকৃতির, যেমন বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে, মানবাধিকারের কথা বলা হচ্ছে, বিশ্বব্যাপী গ্লোবাল জাস্টিসের কথা বলা হচ্ছে, হিউম্যান রাইটের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এই সমস্ত আন্দোলনগুলো অনেক বেশি বিশ্বব্যাপী প্রকৃতির, অর্থাৎ একটি শুধুমাত্র নেশন স্টেটের মধ্যে আবদ্ধ নয়। যেটা বললাম যে যে সামাজিক আন্দোলনগুলো ছিল সেখানে কিন্তু বিশ্বব্যাপী প্রকৃতি ছিল না, একটা রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন বর্তমানে বিশ্বব্যাপী হয়ে উঠেছে সেই আন্দোলনগুলো। যেমন বলা যেতে পারে যে বর্তমানে যে মহিলাদের অধিকারগুলো আন্দোলন করার কথা বলা হয়েছে, আন্দোলনগুলো তুলে ধরার কথা বলা হয়েছে, মহিলাদের এমানসিপেশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা বিশ্বব্যাপী প্রকৃতির একটা কাঠামো তৈরি হয়েছে। মানবাধিকার বা সামাজিক ন্যায় বিচারের উপর গুরুত্ব, যেটা এলজিবিটি সম্প্রদায়ের অধিকারের কথা বলা হয়েছে, সামাজিক ন্যায়ের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারা শুধু রাজনৈতিক বা আইনগত পরিবর্তন চায় না, বরং সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তনও মনোযোগ দেয়। মানে নয়া সামাজিক আন্দোলনগুলো রাজনৈতিক বা আইনগত পরিবর্তন চায় না, আইনগত পরিবর্তন, রাজনৈতিক বা আইনগত পরিবর্তনের কথা বলেছে। এমনটা বলছে না যে পুরো কাঠামোটাকে পরিবর্তন করে দাও, মানে অর্থনৈতিক ম্যাটারটাকে পুরো মাত্রায় সেখানে থপে দেওয়ার চেষ্টা করছে না, ঠিক আছে। এরা চাইছে যে আইনগত ও রাজনৈতিক যে পরিবর্তন চাই, রিফর্ম চাই। তার মানে রিফর্মের কথাটা যেটা বললাম যে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা, মানে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার যে পরিবর্তন করার কথা বলছে না, এবং এর পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তনে মনোযোগ দেয়। অর্থাৎ সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তন আমাদেরকে বুঝতে শেখায় যে সমস্ত নিত্য নতুন যে সমস্ত সমস্যাগুলো সমাজের মধ্যে উঠে আসছে সেগুলোকে ন্যায় বিচারের পরিপ্রেক্ষিতে এবং মানবাধিকারের পরিপ্রেক্ষিতে সেগুলোকে বুঝতে হবে। রাজ্য সরকার রাজ্য ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ,
পুরনো আন্দোলনগুলির মধ্যে একটি সাধারণ লক্ষ্য ছিল যে রাষ্ট্রীয় কাঠামো এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রভাব প্রতিষ্ঠা করা। নতুন সামাজিক আন্দোলনগুলি প্রথাগত রাষ্ট্রীয় ক্ষমতার বৈধতা এবং তার কার্যকারিতাকে চ্যালেঞ্জ করে। মানে প্রথাগত যে রাষ্ট্রীয় ক্ষমতার বৈধতা রয়েছে, মানে ভ্যালিডিটি রয়েছে এবং তার কার্যকারিতা রয়েছে, সেগুলোকে চ্যালেঞ্জ করে। যেমন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার বিরুদ্ধে আন্দোলন, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার বিরুদ্ধেও কিন্তু আন্দোলন করা হয়ে থাকে। বিশ্ব ব্যাংক ও আইএফের ভূমিকা নিয়ে বিরোধী বক্তব্য এবং পরিবেশ আন্দোলন রাষ্ট্রীয় অব্যবস্থাপনা এবং পরিবেশগত নীতির বিরুদ্ধেও আন্দোলন করে থাকে। ঠিক আছে, তো নয়া সামাজিক আন্দোলনের কিছু তত্ত্ব রয়েছে, যেমন নতুন সামাজিক বা নয়া সামাজিক আন্দোলনগুলোকে বুঝতে গুরুত্বপূর্ণ তত্ত্ব তৈরি করা হয়েছে। প্রতিটি তত্ত্ব আন্দোলনের উত্থান, গতিপথ এবং ফলাফল ব্যাখ্যা করে। মানে এই তত্ত্বগুলো কী করে থাকে, উত্থান কীভাবে নয়া সামাজিক আন্দোলনের উত্থান হয় সেটাকে শক্ত করা যেতে পারে, গতিপথ প্রশস্ত করা যেতে পারে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়। যেমন রিসোর্স মোবিলাইজেশন থিওরি, RMT থিওরি কী বলেছেন, মূলত সম্পদ সংগ্রহ মোবিলাইজেশনের উপর গুরুত্ব প্রদান করে। যে নয়া আন্দোলনগুলো শুধুমাত্র যে একটি আন্দোলন তার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় উপকরণ, অর্থ, মানুষ এবং সংগঠন পরিচালনা করতে সক্ষম হলে সফল হয়। মানে সংগঠনগুলোকে পরিচালনা করতে হলে সফল হয়। বিভিন্ন রকম চাহিদা রয়েছে, মানে আন্দোলনকে পরিচালনা করতে গেলে বিভিন্ন রকম চাহিদা রয়েছে, উপকরণ রয়েছে, অর্থ রয়েছে, মানুষ এবং সংগঠন রয়েছে। ঠিক আছে, তো পরিবেশ আন্দোলন বা নারীবাদী আন্দোলনগুলির উত্থান মূলত এই তথ্যের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে, কারণ এই আন্দোলনগুলি প্রভাবশালী সংগঠন এবং সংস্থানগুলি মোবিলাইজ করে সমাজে ব্যাপক পরিবর্তন আসে। অর্থাৎ মোবিলাইজেশনের কথা বলা হয়েছে, সম্পদ মোবিলাইজেশনের তত্ত্ব, রিসোর্স মোবিলাইজেশনের তত্ত্ব। ঠিক আছে, রাজনৈতিক তত্ত্ব, প্রসেস থিওরি, পলিটিক্যাল প্রসেস থিওরি। রাজনৈতিক প্রক্রিয়া তত্ত্বটি সামাজিক আন্দোলনগুলোকে রাজনৈতিক সুযোগ এবং বৃহত্তর রাজনৈতিক পরিবেশের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন। এটি বলছে যে সামাজিক আন্দোলনগুলি তখনই সফল হবে যখন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়, যেমন সরকারের দুর্বলতা। আবার মনে যেতে পারে যে মানে কোনো সরকার রয়েছে যেটা ভালো কাজ করছে, ঠিক আছে, সেখানে কোনো রকমের মানে উইক পয়েন্ট নেই, সরকার যে কাজটা করেছে সেখানে উইক পয়েন্ট নেই এবং সামাজিক ন্যায্যতা, সামাজিক বিচার, সামাজিক যে আইন কানুন সুশৃঙ্খলতা বজায় রাখার চেষ্টা করেছে। ঠিক আছে, কোনো রকমের সেখানে অপব্যবহার বা অপপ্রয়োগ নেই। ঠিক আছে, সেক্ষেত্রে তো হতে পারে না। তো রাজনৈতিক কখন সম্ভব, কখন সামাজিক আন্দোলন সম্ভব? সামাজিক আন্দোলন তখনই সম্ভব যখন রাজনৈতিক পরিবেশের সঙ্গে সম্পর্কিত বলে মনে হয় এবং রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়। যেমন সরকারের এমন কিছু ঘটনা ঘটলো যে সরকার দুর্বলতা প্রকাশ করছে কোনো বিষয়ে, বা কোনো বিষয়ে রিফর্মসের ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ করছে বা অকর্মণ্য দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আন্দোলনের উদ্দেশ্য এবং রাজনৈতিক লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। একে সিভিল রাইটস আন্দোলনের ক্ষেত্রে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে, যেখানে 1960-এর দশকে রাজনৈতিক পরিস্থিতি বিশেষভাবে সহযোগী ছিল। মানে সিভিল রাইটস আন্দোলন মানে রাজনৈতিক প্রক্রিয়া, যেমন রাজনৈতিক প্রক্রিয়া তত্ত্বটি সামাজিক আন্দোলনগুলি যেমন রাজনৈতিক সুযোগ এবং বৃহত্তর রাজনৈতিক পরিবেশের সঙ্গে সম্পর্কিত বলে মনে করে। ঠিক আছে, অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি বিশেষভাবে যদি সহযোগী না হয়, মানে যখন আন্দোলনটা চলছে সেটা কিন্তু রাজনৈতিক পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটা সহযোগী হবে, এবং অসহযোগী যদি প্রকৃতির হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবেই সামাজিক আন্দোলনগুলি গড়ে উঠতে পারে না, যেটা রাজনৈতিক প্রক্রিয়া তত্ত্ব বা পলিটিক্যাল প্রসেস থিওরি বলছেন। ঠিক আছে, ফ্রেমিং তত্ত্বে বলা হয়েছে যে সামাজিক আন্দোলনগুলির সফলতা নির্ভর করে তখনই যখন সেটা জনসাধারণের মধ্যে সঠিকভাবে উপস্থাপন করা যেতে পারে। ঠিক আছে, তো ফ্রেম মানে কি? উপস্থাপন করা, একটা কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা করার একটা নির্দিষ্ট পদ্ধতি। ফ্রেম বলতেই বলেছেন ব্যাখ্যা করার একটা পদ্ধতি, মানে জনগণের সাথে সেটাকে রিলেট করতে হবে, জনগণের সাথে সেটাকে সংস্পর্শ করতে হবে, সেটাকে আকৃষ্ট করে তুলতে হবে। ঠিক আছে, যদি একটি আন্দোলন তার উদ্দেশ্য এবং চ্যালেঞ্জগুলো সঠিকভাবে এবং প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করতে সক্ষম হয়, তবেই তা জনসমর্থন এবং মিডিয়া মনোযোগ আকর্ষণ গ্রহণ করতে পারে, যেটা বলছে। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে যেমন বলা যেতে পারে নারীবাদী আন্দোলন ও তাদের সংগ্রাম, মানে নারীবাদী আন্দোলন এবং তাদের সংগ্রাম। তো বিভিন্ন রাষ্ট্রের নারীবাদী আন্দোলন বিভিন্ন রকমভাবে উঠে এসেছে, যেমন এবং নারীবাদী যে নারীদের সমস্যা সেটা একরকম নয়,
বিভিন্ন রকম হতে পারে। ভারতবর্ষের ক্ষেত্রে সেই সমস্যাটা আলাদা হতে পারে, অন্য রাষ্ট্রের ক্ষেত্রে সেই সমস্যা আলাদা হতে পারে, কিন্তু কমন একটা ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এবং সেখানে তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোকে মানবাধিকার হিসেবে উপস্থাপন করে। ঠিক আছে, তো এই ফ্রেমিং তত্ত্ব কী বলে যে এই পদ্ধতির মধ্য দিয়ে, ফ্রেমিং তত্ত্বের মধ্য দিয়ে মানে একটা কী করে থাকে, নারীবাদী যে আন্দোলনের চিন্তাধারা বা নারীবাদী আন্দোলন, তাদের যে সংগ্রাম, সেটাকে মানবাধিকার হিসেবে উপস্থাপন করা হচ্ছে, অর্থাৎ তাদের যে অধিকার সেটা হচ্ছে মানবাধিকার। ঠিক আছে, পোস্ট মডার্ন এবং পোস্ট স্ট্রাকচারাল তত্ত্ব, এই তত্ত্ব দাবি করে যে নতুন সামাজিক আন্দোলনগুলি কেবল রাজনৈতিক পরিবর্তনের জন্য নয়, বরং পরিচিতি নির্মাণ, প্রতিরোধ এবং সাংস্কৃতিক রাজনীতির প্রশ্নেও কাজ করে থাকে। মানে পোস্ট মডার্নিজম বা পোস্ট স্ট্রাকচারাল যে তত্ত্বগুলো রয়েছে সেখানে কী করে শুধুমাত্র যে রাজনৈতিক পরিবর্তন করছে, আইনগত পরিবর্তন করছে, এটাই নয়, এর পাশাপাশি পরিচিতি নির্মাণের কথা বলা হয়েছে, যে আইডেন্টিটি নির্মাণের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রতিটি 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 জাতি, সংস্কৃতি, প্রতিটি এথনিক গোষ্ঠীর একটা নিজস্ব আইডেন্টিটি রয়েছে, সেই আইডেন্টিটিগুলোকে সংরক্ষণের কথা বলা হয়েছে, সাংস্কৃতিক পরিস্থিতিকে সংরক্ষণের কথা বলা হয়েছে। যেমন কুইয়ার তত্ত্ব বা পোস্ট কলোনিয়াল স্টাডি নতুন সামাজিক আন্দোলনগুলির একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ। যেমন কুইয়ার তত্ত্ব, পোস্ট কলোনিয়াল স্টাডি, মানে কুইয়ার তত্ত্বগুলো বলছে, যেমন বিশেষ করে এলজিবিটি কিউ রাইটের কথা বলছে, সেখানে তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে চিন্তাভাবনা রয়েছে, তাদের চিন্তাভাবনা রয়েছে, সেগুলোকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। এটা বলা যেতে পারে যে কুইয়ার মানে এক ধরনের গ্রুপ। ঠিক আছে, এক ধরনের গ্রুপ এবং তাদের চিন্তাভাবনা আলাদা, এক ধরনের গ্রুপ, তাদের চিন্তাভাবনা আলাদা এবং আমাদের চিন্তাভাবনা আলাদা। ঠিক আছে, এক্ষেত্রে তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে সেই সংস্কৃতির সংরক্ষণের কথা বলা হয়েছে এবং আমাদের সংস্কৃতি সংরক্ষণ করার কথা বলা হয়েছে। তাদের যে চিন্তাভাবনা সেটাকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে এবং আমাদেরও সংরক্ষণ করতে বলা হয়েছে। অর্থাৎ প্রতিটি ইন্ডিভিজুয়াল, প্রতিটি গ্রুপসের যে চিন্তাভাবনাগুলো রয়েছে, তাদের যে রিচুয়ালসগুলো রয়েছে, রীতিনীতিগুলো রয়েছে, সেগুলোকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে, সেগুলোকে আন্দোলনের মধ্যে সামিল করার চেষ্টা করা হয়েছে। এগুলোকে বলছে যে নয়া সামাজিক আন্দোলনের বা সামাজিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং পোস্ট মডার্ন বা পোস্ট স্ট্রাকচারাল তত্ত্ব রয়েছে, যেটা মূলত নির্মাণবাদের প্রতিরোধ এবং সাংস্কৃতিক রাজনীতির প্রশ্নকে তুলে ধরে। নয়া সামাজিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে পরিবেশগত আন্দোলন, যে বর্তমানে আমরা দেখি যে 1960 এবং 1970 দশকের পরবর্তী সময়ে এই পরিবেশগত সমস্যা একটা বিশ্বব্যাপী সমস্যা হিসেবে উঠে এসেছে। ঠিক আছে, বিশেষ করে যেমন আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, তো যার ফলে কী হচ্ছে, একটা বৈশ্বিক সমস্যার রূপ ধারণ করেছে। তো এই উদাহরণগুলো বললাম যে এলজিবিটি কিউ অধিকার আন্দোলন, নারী আন্দোলন, ব্ল্যাক লাইফস ম্যাটার মানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, জাতিগত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, পুলিশের অত্যাচার বিরুদ্ধে আন্দোলন, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো নয়া সামাজিক আন্দোলনের মধ্যে পড়ে এবং এগুলো কিন্তু সমাজের মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে চেয়েছে। শুধু রাজনৈতিক আইনি পরিবর্তনে নয়, বরং সাংস্কৃতিক এবং সামাজিক মানদণ্ডেরও পরিবর্তন তারা চেয়েছে। ঠিক আছে, আমরা জানলাম নয়া সামাজিক আন্দোলনের উদাহরণ, মানে কোনগুলো নয়া সামাজিক আন্দোলন। ঠিক আছে, সেখানে দেখব যে ওল্ড সামাজিক যে সমস্ত আন্দোলনগুলো ছিল, মানে ওল্ড সোশ্যাল মুভমেন্ট, সেখানে আমরা দেখব যে ওয়ার্কার মুভমেন্ট, কৃষক মুভমেন্ট, পিজার মুভমেন্ট, অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল মুভমেন্ট। ঠিক আছে, অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল মুভমেন্ট, এর পাশাপাশি তোমার ওমেন সাফরেজ মুভমেন্ট, এগুলো হচ্ছে ওল্ড সামাজিক মুভমেন্ট। এবং নয়া সামাজিক মুভমেন্ট হচ্ছে এলজিবিটি কিউ রাইট মুভমেন্ট, হিউম্যান রাইট মুভমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট মুভমেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে ওমেন রাইট মুভমেন্ট, এসবগুলো হচ্ছে নয়া সামাজিক আন্দোলন। ঠিক আছে, তো দুটো আলাদা এবং দুটোর প্যাটার্নস আলাদা। বা নয়া সামাজিক আন্দোলনের কিছু মূল চিন্তাবিদ রয়েছে, সেই চিন্তাবিদগুলোর ধারণাগুলো আমরা আলোচনা করব, যেগুলো কিন্তু ইউজিসি নেট এবং অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এর মধ্যে গুরুত্বপূর্ণ হলে অ্যালান টুরেন, যেটা একটু প্রোনাউন্সে গণ্ডগোল হচ্ছে, অ্যালান টুরেন। তো অ্যালান টুরেন হলেন নয়া সামাজিক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ চিন্তাবিদ। তিনি তার যে নতুন সামাজিক আন্দোলন রয়েছে,
এবং পুরনো শ্রেণীভিত্তিক সংগ্রামের উপর ভিত্তি করে নয়, বরং তারা বিষয়ভিত্তিক সংগ্রামের উপর নির্ভর করে। অর্থাৎ তিনি বলেছেন যে নোয়া সামাজিক আন্দোলন শ্রেণীভিত্তিক সংগ্রামের উপর নয়, বিষয়ভিত্তিক বা সাবজেক্টিভ বিষয়ের উপর সবথেকে বেশি গুরুত্ব প্রদান করে, মানে অবজেক্টিভ কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে নয়। যেটা আমি বললাম না যে প্লুরালিজমের চিন্তাধারাকে তুলে ধরার চেষ্টা করে মূলত নোয়া সামাজিক আন্দোলন। এবং অবজেক্টিভ বিষয়গুলো মানে অবজেক্টিভ মানে সুনির্দিষ্ট একটা নির্দিষ্ট বিষয় এবং কেন্দ্রীকৃত বিষয়কে নয়, বরং সাবজেক্টিভ বিষয়কে তুলে ধরার চেষ্টা করে নোয়া সামাজিক আন্দোলনের, যেটা বলতে চেয়েছিলেন যে অ্যালান টুরেন। তিনি আরও বলেছিলেন যে নতুন আন্দোলনগুলি ইতিহাসে নতুন বিষয়কে গঠন করার চেষ্টা করে এবং এর মাধ্যমে জনগণ তাদের আত্মপরিচয় খুঁজে পায়। যে এটা তার মূল ধারণা ছিল বিষয় বা সাবজেক্টিভ। নতুন সামাজিক আন্দোলনগুলোর মূল উদ্দেশ্য হলো ব্যক্তির আত্মপরিচয়, সামাজিক সংস্কৃতি পরিচয় পুনঃ সংজ্ঞায়িত করা। ঠিক আছে, হ্যাবারমাস, জর্জেন হ্যাবারমাস বলা যেতে পারে। তো তিনি ছিলেন যে নোয়া সামাজিক আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ প্রথা বা সামাজিক আন্দোলনকারী তাত্ত্বিক। তিনি পাবলিক স্পেয়ার ধারণাকে তুলে ধরেছিলেন। ঠিক আছে, এটা অনেকবার কোয়েশ্চেন আসছে মানে ইউজিসি নেট পরীক্ষায় যে পাবলিক স্পেয়ার কী বা যোগাযোগ ও রাজনীতি কে দিয়েছিলেন। তো এটা হচ্ছে জর্জেন হ্যাবারমাস। তিনি বলেছিলেন যে আধুনিক সমাজের প্রণালী স্টেট, বাজার এবং ব্যুরোক্রেসি জীবনের দৈনন্দিন দিকগুলোকে আধিপত্য বিস্তার করেছে এবং নতুন সামাজিক আন্দোলনগুলি এই আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য উদ্ভূত হয়। মানে স্টেট, বাজার, ব্যুরোক্রেসি এগুলো দৈনন্দিন দিকগুলোকে আধিপত্য করেছে। তিনি বিশ্বাস করতেন যে নতুন আন্দোলনগুলো মূলত গণতান্ত্রিক যোগাযোগ এবং বিচারিক প্রক্রিয়াকে পুনরুদ্ধার করতে চায়। মানে গণতান্ত্রিক যোগাযোগের কথা বলেছেন, অর্থাৎ তিনি বলছেন যে পাবলিক স্পিয়ার উবে যেতে বসেছে। পাবলিক স্পিয়ার মানে জনগণের মধ্যে যে রাজনৈতিক যোগাযোগ সেটা উবে যেতে বসেছে। সেটা উবে যাওয়ার কারণে মূলত সমাজের মধ্যে একটা আধিপত্যকামী মানে শ্রেণী উঠে এসেছে। ঠিক আছে, তো এটা মূল ধারণা হচ্ছে যোগাযোগমূলক কর্ম। নতুন সামাজিক আন্দোলনগুলি গণতান্ত্রিক আলাপ আলোচনা এর মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্থাপন করে। অর্থাৎ আমরা বলি পাবলিক স্পিয়ার বলতে গিয়েছে সেই আলাপ আলোচনা করার জায়গাটা, মানে পাবলিক স্পিয়ার বলতে যে আলাপ আলোচনার জায়গাটা কিন্তু উবে গেছে আর কি, সেটা বলতে চাইছে। এখানে পলিটিক্যাল পার্টিসিপেশনের কথা বলা হয়েছে। পাবলিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। অর্থাৎ মানে যেটা বলা যেতে পারে যে মোর অ্যান্ড মোর পলিটিক্যাল পার্টিসিপেশনের কথা বলা হচ্ছে, গণতান্ত্রিক যোগাযোগের কথা বলা হচ্ছে। ঠিক আছে, ম্যানুয়েল ক্যাস্টেল তার নেটওয়ার্ক সমাজ মানে নেটওয়ার্ক সোসাইটি বলে ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে এই কোশ্চেন্স আছে যে নেটওয়ার্ক সোসাইটির ধারণা কে দিয়েছিলেন, সেটা হচ্ছে ম্যানুয়েল ক্যাস্টেলস। তিনি নোয়া সামাজিক আন্দোলনের ভূমিকাকে বুঝিয়েছেন। ক্যাস্টেল বলেছেন নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের ডিজিটাল নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের মাধ্যমে নতুন সামাজিক আন্দোলনগুলি নেটওয়ার্ক আন্দোলনে আত্মপ্রকাশ করেছে। মানে ডিজিটাল সমাজের মধ্য দিয়ে আমরা অতি সহজে কী করে থেকে আমাদের যে সমস্যাগুলো রয়েছে সমাজের মধ্য থেকে সেই সমস্যাগুলোকে ডিজিটালভাবে তুলে ধরার চেষ্টা করি এবং অতি সত্বর সেটা কমিউনিকেট করতে পারি এক জগতের সাথে আরেকটা জগতের, এক ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের। ঠিক আছে, তো এই আন্দোলনগুলো বিশেষ করে যেমন পরিবেশবাদ আন্দোলন, মানবাধিকার আন্দোলন, নিবন্ধী আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো গুরুত্ব দেয় এবং গণতান্ত্রিক স্পিয়ারকে পুনরুদ্ধার করে। অর্থাৎ গণতান্ত্রিক স্পিয়ার বলতে বোঝানো হয়েছে যে আলাপচারিতা বা পারস্পরিক মানে পার্টিসিপেশন করার জায়গাটা গণতান্ত্রিক স্পিয়ার বলা হয়ে থাকে। তো যেটা যে টোটালিটারিয়ান যে সমস্ত কান্ট্রিজ রয়েছে সেখানে এই গণতান্ত্রিক স্পিয়ারের জায়গাটা অনেকটা কম ছিল। ঠিক আছে, মূল ধারণা নেটওয়ার্ক সমাজ নতুন সামাজিক আন্দোলনগুলি ডিজিটাল যুগে গ্লোবালাইজড নেটওয়ার্কের মাধ্যমে সক্রিয় এবং গণতান্ত্রিক পরিবর্তনের সাধন করে থাকে। চার্লস টিলি ছিলেন অন্যতম একজন চিন্তাবিদ। সামাজিক আন্দোলনগুলি বিশ্লেষণ করেছেন বিরোধী রাজনীতি এবং রাজনৈতিক ক্ষমতার মোকাবিলা করার মাধ্যমে। তার মতে নতুন সামাজিক আন্দোলনগুলি আরও শুধু অর্থনৈতিক সমস্যার প্রতিকার নয়, যেটা বলতে চাইছেন চার্লস টিলি বলেছেন নতুন সামাজিক আন্দোলনগুলো শুধুমাত্র অর্থনৈতিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর প্রতিকার নয়, বরং রাজনৈতিক বৈধতা এবং আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার কথা বলেছেন এবং সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন আনার কথা বলেছেন। যে আধিপত্যমূলক
যে সমাজ ব্যবস্থা রয়েছে সেই আধিপত্যমূলক সমাজ ব্যবস্থার প্রতিকার রূপে সেটাকে রেজিস্ট্যান্স করতে চাই এবং সমাজের সাংস্কৃতিক সামাজিক পরিবর্তন আনতে চাই। হারবার্ট মার্কিউস সংস্কৃতিগত আলোচনা, প্রযুক্তিগত ভোগবাদিতার প্রভাব নিয়ে আলোচনা করেছেন। তিনি ছিলেন মার্ক্সবাদী দার্শনিক, ঠিক আছে, এবং নয়া সামাজিক আন্দোলন নিয়েও আলোচনা করেছেন। তো সমাজের সংস্কৃতিগত সমালোচনা করেছেন এবং প্রযুক্তি ও ভোগবাদিতা প্রভাব আলোচনা করেছেন। তিনি বলেছিলেন যে আধুনিক পুঁজিবাদী সমাজে প্রযুক্তি এবং ভোগবাদ মানুষকে শোষণ করছে। তার মধ্যে নতুন সামাজিক আন্দোলনগুলো মূল লক্ষ্য হলো মানসিক মুক্তি এবং সমাজের পরিবর্তন। মানসিক মুক্তি করতে চাই নয়া সামাজিক আন্দোলনগুলো। মার্কিজের মতো শুধুমাত্র অর্থনৈতিক সংগ্রাম, সাংস্কৃতিক স্তর, ঐতিহ্যগত চিন্তা, মতবাদকে চ্যালেঞ্জ করা জরুরি। ন্যান্সি ফ্রেজার সামাজিক ন্যায় এবং রাজনৈতিক অর্থনীতির সমন্বয়ে নতুন সামাজিক আন্দোলন ভূমিকা নিয়ে আলোচনা করেছিলেন। তো বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদ বা বিভিন্ন সামাজিক চিন্তাবিদ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে নয়া সামাজিক আন্দোলন, তার ভূমিকা, তার প্যাটার্ন, তার ধরন, সেগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করেছেন। জাস্টিসের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রেও সেই জিনিসটিকে আলোচনা করেছিলেন। তো ন্যান্সি ফ্রেজার তিনি আলোচনা করেছেন সামাজিক ন্যায় এবং রাজনৈতিক অর্থনৈতিক সমন্বয়ে নয়া সামাজিক আন্দোলনগুলোকে বিচার বিশ্লেষণ করেছিলেন। তিনি বলেছিলেন যে অর্থনৈতিক ন্যায় এবং সাংস্কৃতিক পরিচয়ের ন্যায়, দু ধরনের ন্যায়ের কথা বলেছেন, অর্থনৈতিক ন্যায়, সাংস্কৃতিক ন্যায়। তো এই দুটো বিষয়কে একসাথে দেখতে বলেছিলেন। যে ফ্রেজার বিশ্বাস করতেন যে নতুন আন্দোলনগুলি মূল লক্ষ্য হলো পুনর্বিন্যাস করা, রিডিস্ট্রিবিউশন করা এবং রেকগনিশন করা। মানে সমাজের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে, ঠিক আছে, সেগুলোকে দূরীকরণ করে রিডিস্ট্রিবিউশন করা, পুনর্বন্টন করা এবং স্বীকৃত রেকগনিশন করা, যেটা বলছে সাংস্কৃতিক রেকগনিশন করা। তো অর্থনৈতিক বৈষম্য রয়েছে, যেটা LGBTQ রাইটের কথা আমরা যখন বলছি সেখানেও দেখাতে পাবো আমরা অর্থনৈতিক বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। তাদেরকে ট্রেডিশনাল যে সমস্ত রীতিনীতি রয়েছে, ধারা রয়েছে, সেগুলোকে থপে দেওয়া হচ্ছে তাদের উপর, ঠিক আছে, পলিটিক্যাল রিফর্মস হচ্ছে না। তো এই সমস্ত সমস্যাগুলো সেখানে দেখা যাচ্ছে। তো সেখানে পুনর্বিন্যাসের কথা বলা হচ্ছে এবং স্বীকৃতির কথা বলেছেন কে? ন্যান্সি ফ্রেজার। মূল ধারণা স্বীকৃতি এবং পুনর্বিন্যাস। নতুন সামাজিক আন্দোলনগুলো সামাজিক ও অর্থনৈতিক ন্যায় অর্জন করতে সংগ্রাম করে। নতুন সামাজিক আন্দোলনগুলোর মূল উদ্দেশ্যটাকে যেটা ন্যান্সি ফ্রেজার বলেছেন যে সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় অর্জন করতে সামাজিক আন্দোলন প্রয়োজন। রোজা লুক্সেমবার্গ একজন মার্ক্সবাদী বিপ্লবী চিন্তাবিদ। তিনি নয়া সামাজিক আন্দোলনগুলো নিয়ে আলোচনা করেছেন তার বিপ্লবী সংগ্রাম তত্ত্বের মাধ্যমে। বিপ্লবী সংগ্রাম, তিনি বিশ্বাস করতেন যে সমাজের পরিবর্তন জনগণের স্পন্টানিটি বা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে হওয়া উচিত। মানে সকলকে অংশগ্রহণ করতে বলা হচ্ছে এই নয়া সামাজিক আন্দোলনে, ঠিক আছে, শুধুমাত্র একটি শ্রেণীর কথা বলা হচ্ছে না, সমস্ত মানুষজনকে এই আন্দোলনে অংশগ্রহণ করার কথা বলা আছে। পুরনো সাংগঠনিক কাঠামো বা পার্টি রাজনীতির বিরুদ্ধে সতর্ক ছিলেন। তিনি সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে নয়, সরকারি গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক আন্দোলনের পক্ষে ছিলেন। সরকারি গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক আন্দোলনের কথা বলেছেন, মানে সকলকে আন্দোলনগুলোতে অংশগ্রহণ করার কথা বলেছে। তার মূল যে ধারণা ছিল সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা এবং সরাসরি গণতন্ত্র। নতুন সামাজিক আন্দোলনগুলো জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিবাদের মাধ্যমে পরিবর্তন আনতে পারে বলে তিনি মনে করতেন। মিশেল ফুকো শক্তি, জ্ঞান এবং বর্ণনা এর সম্পর্কে নিয়ে আলোচনা করেছিলেন। শক্তি, জ্ঞান সম্পর্কে মিশেল ফুকো যে আলোচনাটা রয়েছে পাওয়ার সম্পর্কে, শক্তি সম্পর্কে, সে পাওয়ার অফ ক্যাপিলারির কথা বলেছেন, ঠিক আছে, মিশেল ফুকো, যে সমাজের সর্বত্র ক্ষমতা কিন্তু সঞ্চারিত হয়ে থাকে, সমাজের প্রতিটি কাঠামোর মধ্যে ক্ষমতা সঞ্চারিত হয়ে থাকে এবং সেই ক্ষমতাটা কিসের দ্বারা পরিচালিত হয়? শক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা পরিচালিত হয়। নলেজ ইজ পাওয়ার, জ্ঞান ইজ পাওয়ার, ঠিক আছে। আমরা প্রতিটি ক্ষেত্রে দেখব যে কীভাবে সমাজের প্রতিটি স্তরে সেটা জ্ঞান একটা ক্ষমতার স্তর তৈরি করেছে, ঠিক আছে, সমাজের প্রতিটি স্তর বিবৃত, যেটা বলেছেন। ফুকো দেখিয়েছিলেন যে নতুন সামাজিক আন্দোলনগুলোর ধারণা এবং ভাষার মাধ্যমে ক্ষমতার গঠনকে চ্যালেঞ্জ করে। এই যে তিনি বলতে চেয়েছিলেন যে মিশেল ফুকো ধারণা এবং ভাষার মাধ্যমে ক্ষমতার যে গঠন, এই ক্ষমতার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে। ডেভিড হার্ভে স্থানিক ন্যায় বা নিউ লিবারালিজমের প্রভাব নিয়ে আলোচনা করেছেন। মার্ক্সবাদী ভূগোলবিদ, তিনি স্থানিক ন্যায় বা
নিউলিবারালিজমের প্রভাব নিয়ে আলোচনা করেছিলেন। হার্ভে বলেছিলেন যে বিশ্বায়ন এবং নিউলিবারাল অর্থনীতির দ্বারা তৈরি করা স্থানিক অসামঞ্জস্যের বিরুদ্ধে সংগ্রাম করে। তিনি বিশ্বাস করেন যে সামাজিক পরিবর্তনের ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে স্থানের পুনর্বিন্যাস এবং সম্পদগুলির ন্যায়সঙ্গত বন্টন করা দরকার। ঠিক আছে, এই নয়া সামাজিক নিউলিবারাল যুগে বা নিউলিবারাল যে প্রভাবে যে সমস্ত স্থানিক পুনর্বিন্যাস বা স্থানিক যে অসাম্য বৈষম্যগুলো উঠে আসছে, ঠিক আছে, তো সেই অসাম্য বৈষম্যগুলোকে দূরীকরণ করতে হবে। এইগুলো পরিবর্তনের ক্ষেত্রে নেওয়া সামাজিক আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে আমাদের দরকার যে স্থানের পুনর্বিন্যাস এবং সম্পদগুলোর মধ্যে ন্যায়সঙ্গত বন্টন করা। জুডিথ বাটলার একজন প্রখ্যাত নারীবাদী দার্শনিক ছিলেন। ঠিক আছে, তার সামাজিক আন্দোলনগুলোর মধ্যে লিঙ্গ, যৌনতা এবং পরিচয়ের পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলেন। তিনি বলেন যে পরিচয় স্বাভাবিক বা পূর্ব নির্ধারিত নয়, এটি একটি প্রদর্শনী বা পারফরমেটিভ প্রক্রিয়া। তার মতে নতুন সামাজিক আন্দোলনগুলি যৌনতা এবং লিঙ্গের ভ্রান্ত ধারণাগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। তারা এটা দেখার চেষ্টা করছে যে আমরা জানি যে মহিলারা বেশিরভাগ শোষিত হয় কিসের মাধ্যমে? জেন্ডারের মাধ্যমে। ঠিক আছে, যে সেক্সুয়াল বৈষম্য বা জেন্ডার বৈষম্য একটা সমাজের দ্বারা সেটা কনস্ট্রাকটিভ হয়েছে, সমাজের দ্বারা সেটাকে পারফর্মেটিভ করা হয়েছে। ঠিক আছে, এটা পূর্ব নির্ধারিত নয়, এটা পূর্বে ছিল না। যেটা হচ্ছে স্বাভাবিক যে বৈষম্যগুলো মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে, মহিলা পুরুষের মধ্যে, সেটা স্বাভাবিক এবং পূর্ব নির্ধারিত নয়, বরং এটা সমাজের দ্বারা তৈরি করা হয়েছে। জেন্ডার একটা সমাজের দ্বারা তৈরি করা হয়েছে। সেক্সুয়াল বৈষম্য যেটা বলা যেতে পারে যে এটা জৈবিক প্রকৃতির, কিন্তু যে জেন্ডারের পরিপ্রেক্ষিতে যে বৈষম্যটা করা হয়েছে মহিলাদের মধ্যে সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ প্রকৃতির, অর্থাৎ সমাজের থেকে সেটা তৈরি হয়েছে। তো লিঙ্গের এই ধারণাগুলির বিরুদ্ধে প্রতিবাদ করার তিনি চেষ্টা করেছিলেন, বিশেষ করে জুডিথ বাটলার একটি সহনশীল বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠার কথা। এখানে বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। তো জুডিথ বাটলারের যে থিঙ্কিংটা ছিল সেটা হচ্ছে পারফরমেটিভ অ্যান্ড পরিচয়। ঠিক আছে, নতুন সামাজিক আন্দোলনগুলো লিঙ্গ ও যৌনতার ধারণাগুলিকে পরিবর্তন করে। মানে নতুন সামাজিক আন্দোলনগুলো তারা বলতে চায় যে লিঙ্গ এবং যৌনতার মধ্যে যে ধারণা রয়েছে সেটা কি, সেটা প্রকৃষ্টভাবে তুলে ধরার চেষ্টা করে এবং কীভাবে এই যে শোষণমূলক যে সমাজ ব্যবস্থা সেটা স্বাভাবিক বা পূর্ব নির্ধারিত নয়, বরং সমাজের দ্বারা তৈরি করা হয়েছে। তো এইগুলো হচ্ছে নয়া সামাজিক আন্দোলনের মূল বৈশিষ্ট্য, প্যাটার্ন এবং কী নয়া সামাজিক আন্দোলন, ওইগুলো নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, পরবর্তী সময়ে আমি আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই পাশে থাকবে, কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগছে কি ভালো লাগছে না সেই সমস্ত বিষয়গুলো। ঠিক আছে, এবং কী বিষয়ে বা কী ক্ষেত্রে তোমাদের সমস্যা হচ্ছে সেইটা জানাবে, সেই বিষয়ে আমি আমার লেকচার তৈরি করব। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।